সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর এর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, আন্দোলনের 6 নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মুরাদনগরে ধর্ষণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্নের নির্দেশ। মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ধর্ষক ফজর আলী ঢাকায় গ্রেফতার, মামলার তদন্তের অগ্রগতি 15 দিনের মধ্যে হাইকোর্টকে জানানোর নির্দেশ। সংখ্যানুপাতিকের দাবি তুলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত। জুলাইতে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে কয়েকদিন ধরে এনবিআর এর কার্যক্রমে চলমান অচলাবস্থার অবসান ঘটল। রবিবার সারাদিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনগুলোর নেতাদের মধ্যে দফায় দফায় বৈঠকের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের এই সিদ্ধান্ত আসে। রাতে তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সহ অন্য নেতারা। গত শনিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে পণ্য আমদানি রপ্তানি সহ এনবিআর এর সার্বিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। এর আগে এনবিআর কর্মকর্তাদের এই আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে আন্দোলনকারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানায় সরকার। তা না হলে জনগণ অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। রাজস্ব বোর্ডের সংস্কার প্রতিরোধ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে রবিবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। গত 2 মাসের একটা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ ধাপে আমরা শাটডাউন গতকালকে দিয়েছি। এটা এমন একটা ব্যবস্থা যেটা আমরা নিতে চাই না। তো দিস ইজ সামথিং যেটা আমরা বিশ্বাস করি সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। নতুন অধ্যাদেশ যেটা আমরা সংশোধিত অধ্যাদেশ তৈরি করতে চাচ্ছি সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে, সেইটা যদি আমাদেরকে করে দেওয়া হয় তাহলে আমরা আসলে এটা থেকে একটা প্রতিষ্ঠান সংস্কারের নামে যে একেবারে বিলোপ করে দিতে হবে এটা কোথায় বলা আছে? এটাকে রেখে সংস্কার করুক, সেটাই আমাদের প্রয়োজন। এটাকে শক্তিশালী করা হোক। সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনে রাজস্ব বোর্ড বিলুপ্তি রোধ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। পরে সংবাদ সম্মেলনে চলমান অচলাবস্থা নিরসনে কর্মকর্তাদের 20 সদস্যের এক প্রতিনিধি দল বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও সেটি হয়নি। উল্টো তাদের আন্দোলনকে দুরভিসন্ধিমূলক অভিহিত করে দ্রুত কাজে ফেরার নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই উপর আমি আর কমেন্ট করব না। এসব আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কিভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে, অংশীজন ব্যবসায়ী সবার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার সিদ্ধান্ত দেওয়া হয় এই বিবৃতিতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিগত 20 থেকে 25 বছর ধরে অবৈধ সম্পদ অর্জনের বিনিময়ে এনবিআর এর এসব কর্মকর্তা বিভিন্ন ব্যক্তিকে ভ্যাট শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়েছেন। এদিকে এনসিপি নেত্রীর কাছে দুদক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে 4 জনকে আটক করেছে সংস্থাটি। রিপোর্ট ফরুক বাবুর।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলনের সারা দেশ তোলপাড়। পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। এমন এক প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য AKM বদিউল আলম সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবশ্য দুদকের দাবি, আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতার কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি করা 4 জনকে আটক করা হয়েছে। তাদের থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র, ক্যামেরা, মাইক্রোফোন, 23টি সিম কার্ড সহ মোবাইল ফোন। পুলিশ সুপার পদমর্যাদার একজন পরিচালকের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে 106 নম্বরে ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক মহাপরিচালক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 5 আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। এছাড়া ভুয়া ও হয়রানিমূলক মামলা এবং মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি পরিবর্তনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আর মুরাদনগরে ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ সরকারের। আরও জানাচ্ছে সৈয়দ আব্দুল মোহিত। রবিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস আর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেয়। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নেয় বৈঠকে। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, কোনো প্রমাণ না থাকলে হত্যা মামলার প্রাথমিক পর্যায়েই আসামিকে অব্যাহতি দিতে পারবে আদালত। যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগেই ডিসচার্জ করে দিতে পারবেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের মামলা পরিচালনার সহযোগিতার স্বার্থে ঢাকায় আগামী 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সিএইচআর মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সবাইকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার এসপি নাজির আহমেদ খান। এর আগে ধর্ষণের পর সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রধান আসামি ফজর আলী সহ এদের সবার বাড়ি মুরাদনগরের 5 কিত্তা এলাকায়। স্থানীয়রা জানান, 26 জুন রাতে রামচন্দ্রপুর 5 কিত্তা গ্রামের এক প্রবাসী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার হয় সে। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। শুক্রবার ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। স্থানীয়রা বলছেন, ফজর আলীর আওয়ামীপন্থী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। সচেতন সমাজ এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। ভিডিও সরাতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে।
দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ মনসুর আলমের বেঞ্চে আদেশ দেন। এর আগে নির্যাতিতা ওই নারীর সুরক্ষা নিশ্চিত, ক্ষতিপূরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও অপসারণের বিষয়ে রিট করেন আইনজীবী মীর AKM নুরুন নবী। এ ঘটনায় থানায় মামলা হওয়ায় মামলা তার গতিতেই চলবে উল্লেখ করে ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন আদালত। এছাড়া হাইকোর্টকে 15 দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। অর্ডার দিয়েছেন, ওনারা বলেছেন যে ভিকটিমকে সম্পূর্ণ ধরনের নিরাপত্তা দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং 15 দিনের ভিতরে ওনারা এই মামলার তদন্ত কি অগ্রগতি হলো সেই অগ্রগতিটা অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স হিসাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনে জমা দিতে হবে। এটা আবার ফার্দার ফর অর্ডারে আসবে এবং বলেছেন যে উইদিন 24 আওয়ার্স তার যেমন সমস্ত ভিডিও এবং ফটোগ্রাফি যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছিল ওইগুলো ওখান থেকে উঠিয়ে নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিএনপি জড়িত নয় জানিয়ে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচারে লিপ্ত একটি মহল। রাজধানীতে পৃথক 2 অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, দেশ যখন ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পথে হাঁটছে, তখনই নির্বাচন ইস্যুতে আবারও পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের শুধু না বলার জন্য বলা হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, হতেই হবে। সুতরাং কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। আমরা 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, আমরা রাজপথে আর যুদ্ধ করতে চাই না। এদিকে দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনার সাথে পতিত আওয়ামী লীগের সাবেক নেতা জড়িত থাকলেও দায় চাপানোর চেষ্টা হচ্ছে বিএনপির ওপর। মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে, সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ হচ্ছে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। অস্থিরতা তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্রের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আমরা যাতে এক থাকতে পারি, এক হতে পারি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরোয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর সাক্ষাতের পর এই কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কানাডিয়ান হাই কমিশনার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিবের সঙ্গে। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা বয়াত উপস্থিত ছিলেন। পরে আমির খসরু বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এরকম কোনো লক্ষণ তিনি দেখছেন না। শুধু এটাকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। আমির খসরু বলেন, যে কোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে, এটাতে কোনো অসুবিধা নেই। দ্বিমত পোষণের অধিকার সবার আছে। সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না, এটাকে শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই, তাই না? সবাই প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারিতে, এবং দ্বিমত তো থাকবেই, যে কোনো প্রেক্ষাপটে দ্বিমত থাকবে। আপনি যখনই যেটা বলবেন রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত থাকবে,
তো এটা কোনো অসুবিধা নেই, এটা সকলের অধিকার আছে। এদিকে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবির হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান। অভিযোগ দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়, পরে গুম করে রেখে ২ দিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ার করে হত্যা করা হয়। বাদী এখন পর্যন্ত এই মামলার সুরাহা করতে পারেনি। দ্রুত ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের। তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁ জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এইনারা ২ জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল ৬২ জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে ১৬টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। বেশিরভাগ দল চাইলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগ কমিটির পক্ষে নয় বিএনপি। এর পরিবর্তে আগের আইনের সংস্কার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা চায় দলটি। তবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত বিএনপি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিযোগ, বিএনপি সহ ২-১টি দলের কারণে আটকে আছে জুলাই অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার সংস্কার। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রবিবারও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের আলোচনা হয়। এদিনও আলোচনা হয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে। এর সাথে যুক্ত হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দিনের শুরুতে হতাশা নিয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। রাষ্ট্রকাঠামো গঠনে সবার দায়িত্ব পালনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। ৭ম দিনের আলোচনায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগের বিষয়ে আগের অবস্থানে অটল থাকলেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত বিএনপি। এই বিষয়ে আমাদের বক্তব্য আগের মতোই। সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। তবে জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো বলছে, প্রধানমন্ত্রীর হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য সাংবিধানিক নিয়োগ কমিটির পক্ষে তারা। অধিকাংশ দল আমরা একমত হয়েছি যে আজকে সাংবিধানিক পদগুলোতে বিধিবদ্ধ পদের নিয়োগটাকে অতি অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে, তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে কমিটি করা দরকার। কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই, পাও জড়িত নাই, এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি। আমরা অতীতেও দেখেছি সার্চ কমিটি হয়তো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া, এটা রোধ করা খুব জরুরি। বড় 1-2টা দল এবং আরও তার সাথে যারা অ্যাসোসিয়েশন আছেন তারা ছাড়া বাকিরা সবাই একমত হয়েছে। তাই কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আজকে যে আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন কিনা জাতীয় স্বার্থে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না। এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই, তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না। এ নিয়ে আরেকটি দিন সংস্কার আলোচনায় সিদ্ধান্তহীনতায় কাটল। সংস্কার নিয়ে সব দল আন্তরিকতার কথা বললেও বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত কমিশনের বেশিরভাগ সিদ্ধান্তে ঐকমত্য আসতে পারেনি কেউই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে আগামী ৩রা অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। রিপোর্ট ফরুক বাবুর। জুলাই গণ অভ্যুত্থানের সূচনা দিন ১ জুলাই থেকে দেশ গড়তে পদযাত্রা করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দেশের প্রতিটি জেলায় পদযাত্রার কর্মসূচি নিয়েছে দলটি। জুলাই বিপ্লবের বছর পূর্তি উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচি পালনের তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১ জুলাই থেকে দেশ গড়তে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু হবে। তারা ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন করবে। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার পদত্যাগের ১ দফার ঘোষণার দিন ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। আর ৫ আগস্ট উদযাপন করবে ছাত্র জনতার মুক্তি দিবস। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যেই ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটা যদি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। এদিকে জাতীয় নির্বাচনের আগে গণহত্যার আসামিদের বিচারের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, পরবর্তী সরকার বিচার প্রক্রিয়া কিভাবে চালাবে তার পরিষ্কার বার্তা থাকতে হবে। এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি, সেটি আসলে থাকতে হবে। এই দাবি কিন্তু আমরা বলে আসছি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিগত সংসদে থাকা গার্মেন্টস মালিকরা সুবিধা হাতিয়েছেন বলেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আওয়ামী লীগ সরকারের আমলের সংসদকে আজে বাজে সংসদ বলে মন্তব্য করেন তিনি। তার মতে এসএমই খাতের অযত্ন, অবহেলা ও অবজ্ঞা জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, শুধু সস্তা শ্রম দিয়ে বিদেশি বিনিয়োগ আনা যাবে না, এর জন্য দরকার ব্যবসা সহজীকরণ ও বন্দর সমস্যার সমাধান। গোলাম ময়নুল আহসানের রিপোর্টে বিস্তারিত। তেমন আলোচনা না থাকলেও সরকারি হিসেবে জিডিপিতে ৩০% মতো অবদান কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের। ৮৫% কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও সমাজে বিরাট অংশের নারীদের অন্তর্ভুক্তি এই খাতটিতেই। এমন প্রেক্ষাপটে রাজধানীতে বিডা ভবন মিলনায়তনে হয় আন্তর্জাতিক এসএমই দিবসের আলোচনা। এতে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাংলাদেশ চাইলে গুরুত্ব দিতে হবে এসএমই খাতকে। ওই আরএমজি এমপির কারণে অন্য যে কোনো খাতের চেয়ে বেশি সুবিধা আরএমজি নিয়ে গেছে। আগামী দিনে আপনাদের যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকে, কথায় আপনাদের কোনো উপকারে আসবে না। আপনাদের আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচনী ইশতেহারের ভিতরে যেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা, আধুনিক প্রজন্মের নীতি কাঠামোর কথা আসে এবং একই সাথে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে নীতিমালা 2025 সৃষ্টি হচ্ছে, সেখানে যেন আপনাদের কণ্ঠস্বর ঠিক মতো থাকে। দেশের ব্যবসা বাণিজ্য সহজীকরণে বেশি গুরুত্বের তাগিদ দিলেন বিডিআর নির্বাহী চেয়ারম্যান। সেই আনুষ্ঠানিকভাবে নিবন্ধীকরণ করার যে প্রসেসটা বাংলাদেশে, সেই প্রসেসটা খুবই জটিল একটা প্রসেস এবং খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। 10টা জায়গায় যেতে হয়, 10 জনের সাথে কথা বলতে হয়, ওনারা আবার বিভিন্ন ধরনের সাপোর্ট চান, যেগুলো আমরা এখানে এসে বলতে পারছি না। উদ্যোক্তা হওয়া মানে ঝুঁকি নিতে হবে। ওনারা যদি ঝুঁকি না নিয়ে এই কাজটা করতেন, তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থান থাকবে না, হবে না, হতো না। তো আমাদের কাজ, সরকারের কাজ হলো ওনাদের যে ঝুঁকি নেওয়ার এনভায়রনমেন্টটা আছে, দ্য এনভায়রনমেন্ট ফর রিস্ক টেকিং, এটাকে আরেকটু কিভাবে সহজ করা যেতে পারে। কোনো সময় হয়তো আমরা সেই ঝুঁকির ব্যাপারটা আরো ঝুঁকি বাড়িয়ে দেই, উই মেক ইট ইভেন মোর রিস্কি ফর দেম, এন্ড দ্যাট ইজ নট সামথিং দ্যাট উই শুড। ব্যবসা বাণিজ্যের ঋণ পাওয়ার বিষয় বারবার আলোচনায় আসে, কিন্তু শুল্ক কাঠামো আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন
আলোচকরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ আসামির বিচার প্রক্রিয়া শুরু হলো। রবিবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হলেও আসামি পক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ জুলাই। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। শুনানিতে বলা হয়, সেই সময় ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন আসামিদের নির্দেশে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এদিন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং গ্রেফতার ৪ জনের মধ্যে ২ জনের পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। সারা দেশে নিরীহ নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে সমস্ত পদ্ধতিতে অর্থাৎ সিস্টেমে ওয়াইড সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা। সেইটারই আজকে চার্জ হিয়ারিং ছিল। চার্জ হিয়ারিংয়ের আগের প্রসিডিওর হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে, তারপরে ফর্মাল চার্জের প্রেক্ষিতে কগনিজেন্সও হয়েছে। এখন আজকে চার্জ হিয়ারিং শুরু হলো। চার্জ যদি তাদের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল ফ্রেম করেন তখন বিচার। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি ইমাম খতিবদের বেতন 2015 সালের পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা তিনি জানান। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা জানান, দেশে প্রায় 3 লাখ মসজিদ আছে, যার বেশিরভাগই বেসরকারি। এছাড়া কর্পোরেট সহ অন্য মসজিদেও যাতে পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়া হয় সেই চেষ্টা করা হচ্ছে। এজন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগে 16 বছর খুতবা দিয়েছেন। নিজেকে ইমাম ও খতিবদের ব্যথা বেদনা ও বঞ্চনার সাক্ষী মন্তব্য করে তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের উপর উঠে গেল বেপরোয়া ট্রাক। মুহূর্তেই ঝরে গেল একই পরিবারের 3টি তরতাজা প্রাণ। শনিবার রাত 2:30টায় রাজধানীর উত্তরা আজমপুরে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি। বড় ভাইয়ের লাশ দেখতে ভাগ্নে ফাহিম ও নাইমকে নিয়ে গিয়েছিলেন মামা জাবেদ। তারাও ফিরলেন লাশ হয়ে। সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম আহমেদের সহপাঠীরা। জানাচ্ছেন জিয়া খান। আমি সরকারের কাছে বিচার চাই, আমি দেশের আইনের কাছে বিচার চাই। আমার ভাইটা আদরের একমাত্র ছোট ভাই হারিয়ে বোনের এই কান্না। ফাহিম আহমেদ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছোটবেলায় মা হারিয়ে 2 বোনের কাছেই বড় হয়েছেন। আদরের সেই ভাইকে বড় অকালে হারিয়ে পাগল প্রায় বড় বোন। ওর ড্রিম ছিল সিএসসিতে পড়া, সিএসসিতে পড়ছিল, পড়া শেষে ও বাইরে চলে যাবে বলছে। বড় ভাই খোরশেদের মৃত্যুর খবরে ছোট ভাই জাবেদ 2 ভাগ্নে ফাহিম ও নাইমকে সাথে নিয়ে শনিবার গিয়েছিলেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। পরের দিন সকাল 10টায় জানাজার নামাজ আর দাফনের প্রস্তুতি নিতেই 3 জন ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিধাতা যে আগেই ঠিক করে রেখেছিলেন 4 জনের একসাথে জানাজার নামাজ। 2টা লাশ পড়ে আছে, পেট দিয়ে নারী বুড়ি বাইরে গেছে সব কলজা গুড়দা। পরে আমি লাশের প্যাকেটের ভিতরে ভইরা এই লাশ আবার প্যাকেট করে সরতাল করে আমি কইছি দাঁড়াকে লেখার পরে লাশ ব্যাগে ভইরা মর্গে লইছি। আরেকজন কুয়েত মুক্তি হাসপাতালতে ওই লাশ আনছি। এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা এক ট্রাক পাত্র বোঝাই 6 চাকার এক ট্রাক ওইটায় নিয়ে এরকম পথের সাইডে মাইরা দিচ্ছে। আর একটা রিক্সা ব্যাখ্যা করছে, আর একটা সিএমজি উড়ে গেছে গা। আমাকে একটু আগে ফোন দিয়ে বলে, খালা আমি বের হইছি। আমার ছেলে বলে, মা আমি বের হইছি, আমরা আসতেছি। আমি কই কি ব্যাপার, 3টা বাজে গেছে, ওরা আসে না কেন? 14 মাসের সন্তান রেখে নাইমের স্ত্রীও মারা গেছেন বছরখানেক আগে। আর নাইমও ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। খাজা নাইম আজকে 8 বছর ধরে আমার মেয়ে বিয়ে করছে। আমার মেয়ে মারা গেছে আজকে 3 বছর ধরে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। 14 মাসের একটা বাচ্চা তুইয়া মারা গেছে। ওই মেয়েটা আমি আর নাইম পাল্টাচ্ছি। ফাহিমের বন্ধু ও সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে দিয়েছেন আলটিমেটাম।
আর কতগুলো মার্ডার হলে দেশে সংস্কার হবে, আর কতগুলো মার্ডার হলে আমরা এই পাবো, এই নিরাপত্তাটা পাবো, এই সড়ক নিরাপত্তাটা পাবো। ফাহিমকে হয়তো পারবো না, কিন্তু আমরা সামনে হয়তো আরো অনেক ফাহিম চলে যেতে পারে যদি এই ঘটনাটা বিচার না হয়। বেপরোয়া যান চলাচল ও সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বরিশাল ভোলা মহাসড়কের পাশের একটি জঙ্গল থেকে হাত পা বাঁধা ও পলিথিনে প্যাঁচানো অবস্থায় অ্যাসিড দগ্ধ এক নারীকে জীবিত উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। ভোরে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদার মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, হাত পা বাঁধা ও পলিথিনে প্যাঁচানো উদ্ধার হওয়া নারী মিম আক্তারের বাসা বরিশাল নগরীর রূপাতলী গ্যাস টারবাইন এলাকায়। স্বামী ভোলায় চাকরি করায় ভোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হন অন্তঃসত্ত্বা মিম। স্বামীর 2 বিয়ে, পারিবারিক কলহের জেরে ঘটনার সূত্রপাত হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা পলিথিনে প্যাঁচানো নারীকে উদ্ধার করে শেরেবাংলা নগর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন বলেছেন, ইমামগণ সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধের বিকাশে তাদের অবদান বিশাল। জনগণের সাথে তাদের সংযোগ সরাসরি। তারা সামাজিক শক্তির প্রতিভূ। তাদের সংগঠিত করা গেলে সমাজ পরিবর্তনের ধারাকে এগিয়ে নেওয়া সম্ভব। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি, এনএসইউ এবং ইউনিস সেন্টারের যৌথ আয়োজনে দিনব্যাপী সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ ও 30 ক্লাব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ইউনিভার্সিটির 3টি নতুন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন সোনিয়া মুর্শিদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ের বোলতলী ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এর আয়োজন করে বিএনপি ও এর সহযোগী সংগঠন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে অনিশ্চিত করতে চাইছে। নির্বাচন বানচাল করতে নানা ইস্যু তৈরি করছে। হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। রাজধানীর প্রেস ক্লাবে শাহবাগ থানা বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরদারের সভাপতিত্বে এ কর্মসূচিটি সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ শরীফ হোসেন। তরুণ রক্তদাতা মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান। এতে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা জানানো হয়। ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহারাল বোখারির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাফিজুল রহমান। আল আরাফা ইসলামী ব্যাংক PLCর সকল শাখা এবং উপশাখায় আন্তর্জাতিক MSME দিবস
2025 উদযাপিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি একযোগে পালন হয়েছে ব্যাংকের 226টি শাখা এবং 88টি উপশাখায়। দেশের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করল র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল বাংলাদেশে তৈরি মিৎসুবিশি এক্সপান্ডার। 7 আসনের এই ফ্যামিলি SUV-টি 1.5 লিটার মাইভেক ইঞ্জিনে চালিত, যা জাপানি নির্ভরযোগ্যতা এবং দেশীয় উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনইচি, র্যানকনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ব্রোমো রৌফ চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম। এ সময় মিৎসুবিশি মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তা সহ ব্যাংকিং ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সারা বছর সেবামূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ক্লাব সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি লায়ন নেতাদেরকে সম্মাননা জানিয়েছে সংগঠনের জেলা 315B2। রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ থ্যাঙ্কস অ্যান্ড অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন শফিউল আলম শামীম 2024-25 বর্ষে সেবামূলক কাজের জন্য তার কমিটির নেতাদেরকে ধন্যবাদ জানান ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক প্রার্থী লায়ন নাজমুল হক, গেট এরিয়া লিডার লায়ন কাজী নাইফুল ইসলাম সোহেল, জেলার সাবেক গভর্নর বৃন্দ এবং বিভিন্ন ক্লাবের নেতা ও সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে এনবিআর-এর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, আন্দোলনের 6 নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। 8 অগাস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার সম্পন্নের নির্দেশ। মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ধর্ষক ফজর আলী ঢাকায় গ্রেফতার, মামলার তদন্তের অগ্রগতি 15 দিনের মধ্যে হাইকোর্টকে জানানোর নির্দেশ। সংখ্যানুপাতিকের দাবি তুলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সহ্য করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। মির্জা আব্বাস বললেন, দেশের মানুষ প্রচলিত ব্যবস্থায় অভ্যস্ত। জুলাইতে জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, ক্ষুব্ধ এনসিপি। 3 অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের বার্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।